আমাদের সি প্রোগ্রামিং এর ইন্ট্রোডাক্টরি ক্লাসে আমাদের আজকের টপিক কোর্স আউটলাইন হচ্ছে তোমার 8টা পয়েন্ট আগে আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। প্রোগ্রামিং ডেফিনেশন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি, different software ID and why we will use it, history of C programming language, action of the compiler in C programming language, understand IDE, structure of C programming language. এই টোটাল 8টা পয়েন্ট। তার আগে প্রোগ্রামিং ডেফিনেশন দিয়ে শুরু করব। ওকে, প্রোগ্রামিং ডেফিনেশন দিয়ে শুরু করি। তার আগে একটু শুনতে চাই তোমরা প্রোগ্রামিং বলতে কি বোঝো? কেউ অ্যান্সার করবা? কম্পিউটারের ভাষা। কম্পিউটার ভাষা। আর কেউ? স্যার, কম্পিউটারের ভাষা বুঝে কম্পিউটারের প্রবলেমগুলো সলভ করা। মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের ভাষায় পরিণত করা। আচ্ছা, এই সমস্ত পরিণত করার জন্য তো ল্যাঙ্গুয়েজ গুলো আছে। এই মাঝখানে আমরা কয়েকটা শব্দ নিয়েছি, যে বোধ বা চিন্তা, যেটাকে আমরা বলতেছিলাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি দ্যাট ইজ কল্ড প্রোগ্রামিং। আমি যে মনে করো যে আমি এখান থেকে ঢাকা যাব, আমি কিভাবে যাব? এটার জন্য যে আমি এই যে কিছুক্ষণ চিন্তা করলাম আমি একটা গাড়িতে উঠবো, সেই গাড়িতে করে আমি ঢাকা চলে যাব, এই যে চিন্তা করলাম দ্যাট ইজ প্রোগ্রামিং। অ্যান্ড আমি যে এই যে গাড়িতে ওঠার জন্য যে হেঁটে গেছি, দ্যাট ইজ ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, তো যারা এখনো ভাবতেছি যে প্রোগ্রামিং মানেই হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনিং, বিলিভ মি, এগুলো প্রোগ্রামিং না। প্রোগ্রামিং হচ্ছে এক প্রকার একটা চিন্তা, যে চিন্তাটা কোনো একটা সমস্যার সমাধান করবে। সেটা বাস্তব জীবনের সমস্যা হতে পারে, আবার ভার্চুয়াল জীবনের সমস্যাও হতে পারে। ঠিক আছে, একটা সমস্যা সমাধান করার জন্য চিন্তা। আমাদের নেক্সট পয়েন্ট ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন সেই চিন্তাটাকে যে আমি একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে তাহলে এই ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট কেন? আমি কেন কম্পিউটারকে বাংলা ইনস্ট্রাকশন দিতে পারতেছি না? বা আমি সবকিছু ইংলিশে ইনস্ট্রাকশন দিতে পারলেও আমি যদি সবকিছু ইংরেজিতে, যেহেতু ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ভাষা, আমি কেন সবকিছু ইংরেজিতে ইনস্ট্রাকশন দিতে পারতেছি না? আমার কথা হচ্ছিল এই জায়গায়। তোমরা কেউ জানো আমরা কেন বাংলায় বা ইংলিশে ইনস্ট্রাকশন দিতে পারি না? কেউ বলবা? কারণ কম্পিউটারের ভাষার লিমিটেশনই হচ্ছে বাইনারি বেস, এজন্য এটার বাইরে কিছু বুঝতে পারো না। এটা হচ্ছে লিমিটেশন বলতে এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড করার উপায়। ও সবকিছুকে 0 এবং 1 দ্বারা কনভার্ট করে নেয়। সাব্বির হুসাইন, ইউ প্রেজেন্ট এভরিওয়ান। আমি বিষয়টা বুঝলাম না, আপনি সবাইকে স্ক্রল করে দেখাচ্ছেন। ওয়াই? সাব্বির হুসাইন অন্তর। আচ্ছা, তোমরা কি আমার সখিনার ভিডিওটা দেখছো? জি স্যার, দেখছি। আচ্ছা, সখিনার ভিডিওতে আমি বলেছিলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওই যে চিন্তা আমরা করলাম না, সেটাকে ইমপ্লিমেন্টেশন। এখন হরেক রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। যেমন আমরা অ্যালফাবেট জানি কয়টা? 26টারও বেশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। তোমরা জেনে থাকবা রুবি, পাইথন, এগুলোও কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা আমাদেরকে কি করতে হয়? লোয়ার লেভেল আছে, হায়ার লেভেল আছে, তো আমাদেরকে এগুলোকে শিখতে হয়। শিখে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে হয়। কারণ কম্পিউটার একটা জাস্ট একটা স্টুপিড, একটা বোকা একটা যন্ত্র, যে কোনো কিছুই করতে পারে না, হাঁটতে চলতে ফিরতে কিচ্ছু করতে পারে না। তবে তুমি যদি এটাকে ইনস্ট্রাকশন দিতে পারো তোমার ভাষায়, যেমন আমি যদি আমার ছোট ভাইকে বলি যে তুমি এখান থেকে চলে যাও, তাহলে সে এখান থেকে চলে যাচ্ছে। তার মানে কি সে আমার ভাষাটা বুঝতে পারতেছে, কারণ আমি বাংলায় বলতেছি, সেও বাংলাদেশি। এজন্য দুজনে আমরা বুঝতে পারতেছি কম্পিউটারের আলাদা নিজস্ব ভাষা আছে। তো তাকে ইনস্ট্রাকশন দিতে গেলে এখন তার পক্ষে তো সম্ভব না। তার পক্ষে কি সম্ভব এই বাংলা শিখে আমার সাথে কথা বল? এটা কি সম্ভব? এটা তো আর সম্ভব হচ্ছে না, যেহেতু সে একটা স্টুপিড একটা যন্ত্র বা বোকা একটা যন্ত্র। ঠিক আছে, এখন তাহলে কি করতে হবে? আমি যেহেতু স্মার্ট, ঠিক আছে, তাহলে আমাকেই কম্পিউটারের ভাষাগুলো শিখতে হবে। এখন কম্পিউটারে বললাম অনেক রকমের ভাষা রয়েছে। অ্যালফাবেট যতগুলো না জানি আমি, তার থেকে বেশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে। কিন্তু তার ভিতরেও
আমাদেরকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে কেন দেওয়া হলো সেটা আমি পরে বলবো, ঠিক আছে? এখন আমি থার্ড পয়েন্টে আসি, সেটা হচ্ছে টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। তোমরা একটু যদি কোনো কোশ্চেন থেকে একটু নোট করে রাখবা, আমরা এই ক্লাস শেষে আমরা সেটা নিয়ে ডিসকাশন করব। একজন প্রোগ্রামারের কি লক্ষ্য তোমরা জানো? মানে যে একজন সফল প্রোগ্রামার হয় বা প্রোগ্রামার হতে চায়, তার এক্স্যাক্টলি কি লক্ষ্য থাকে? ভালো প্রোগ্রামিং করা, ভালো প্রবলেম সলভ করা, প্রবলেম প্রবলেম সলভ করা, কঠিন। ওকে, আর কঠিন Okay. প্রবলেমের সহজ সাধ্য একটা সলিউশন বাই করা। ওকে ফাইন, একজন প্রোগ্রামার এটা গোল হইলে হবে না, কারণ একজন প্রোগ্রামার প্রবলেমের সলিউশন করবে, এটা তার ডিউটি, রেসপন্সিবিলিটি। গোল ইজ ডিফারেন্ট থিং, ঠিক আছে? নতুন কিছু চিন্তা করা, নতুন চিন্তা করা, ভেরি গুড। এটা প্রোগ্রামার করবে, কারণ প্রোগ্রামার মানেই হচ্ছিল চিন্তাশীল, যে সবসময় চিন্তা করবে। আমি বললাম না প্রোগ্রামিং কি, প্রথমে যে ডেফিনেশনটা দিলাম, যে চিন্তা শক্তির উন্নতি করা, যে কোনো একটা কাজকে কত সহজে করা যায়, কত অপটিমাইজড ওয়েতে করা যায়, সেটা হচ্ছিল প্রোগ্রামিং এর চিন্তা। সেকেন্ডে বললাম সেই চিন্তাটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে কয়েকটা ভাষা শেখা। আর থার্ড হচ্ছিল প্রোগ্রামারের যেটা গোল হতে হবে, যেটা তাকে অ্যাচিভ করতেই হবে, টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। হয়তো তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সাপোজ ফাহিম সুলতান একটা ডিকশনারি ডেভেলপ করছে, অনেক ভালো ডিকশনারি ডেভেলপ করছে। বিলিভ মি, দুনিয়াতে এরকম কোনো ওয়ার্ড নাই যে ওই ডিকশনারিতে নেই, ফাহিম সুলতানের ডিকশনারিতে নেই। বাট দ্য প্রবলেম ইজ ফাহিমের ওই ডিকশনারিতে যদি তুমি ফাহিমের ওই ডিকশনারিটা যদি তুমি ইনস্টল করতে চাও, তাহলে তোমার ফোনের র্যাম অ্যাপ্রক্সিমেটলি মোর দেন 8 GB হইতে হবে। আমাদের এখন বাংলাদেশে টোটাল ওয়ার্ল্ড যদি আমি চিন্তা করি, কয়জন মানুষের কাছে 8 GB বেশি মোবাইল বা অ্যান্ড্রয়েড ফোন আছে? তাহলে ফাহিমকে অবশ্যই চিন্তা করতে হবে কি অপটিমাইজ আকারে, কারণ কি ওই 8 GB র্যাম লাগবে এবং সফটওয়্যারটা ইনস্টল করতে 118 GB। সফটওয়্যারটা ফাইল হচ্ছে কত জিবি বলতো? 118 GB। ওই ফাইলটা, ওই সফটওয়্যারটা তুমি ইনস্টল করবে তোমার ফোনে, 118 GB একটা সফটওয়্যার তোমার ফোনে তুমি ইনস্টল করবা, এত বড় ডিকশন, কিন্তু ফ্যাসিলিটি কিন্তু অনেক বেশি, সব দুনিয়ার সব ধরনের অর্থ আছে, সব অর্থ আছে। বলো তো তুমি ইনস্টল করবা? স্যার ফোনই হ্যাং হয়ে যাবে। ফোনই হ্যাং হয়ে যাবে, ঠিক আছে? তার মানে একজন প্রোগ্রামার যখন কোনো সফটওয়্যার ডেভেলপ করবে বা যখন কোনো প্রবলেমের সলিউশন করবে, যে একটা সলিউশন করলো, তাহলে অবশ্যই তাকে সলিউশন করার আগে স্পেস নিয়ে ভাবতে হবে, যে আমি যে সলিউশনটা করলাম এটা মেমোরিতে কত বাইট জায়গা দখল করতেছে। কারণ আলটিমেটলি ফেসবুক, টুইটারের কথা বাদ দিলাম, ইনস্টাগ্রাম, তারপর আরো অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে যেখানে আমরা প্রতিনিয়ত বিলিয়নের বেশি ফটো এবং ভিডিও আপলোড করতেছি, তাই না? তাহলে এই ভিডিওগুলোকে কি করা হচ্ছে? কম্প্রেস করে একটা ডাটাবেজে রাখা হচ্ছে। একটা রুম আছে, ডাটা ওয়্যার হাউস, যেখানে অনেকগুলো সার্ভার থেকে, ডেটা হাউস থেকে অনেক ডেটা থাকে সেখানে সংরক্ষিত, ঠিক আছে? সেইখানে ডাটা রাখতেছে। কিন্তু প্রতিনিয়ত তো মানুষ বাড়তেছে, ইউজার বাড়তেছে, তারা এই সফটওয়্যার গুলোর ভিতরে ইউজ করতেছে এবং অনেক ভিডিও, ফটোস আপলোড করতেছে। তার মানে কি ডাটা বেড়ে যাচ্ছে, তো রাখার জন্য তো জায়গা লাগবে আমার, কিন্তু জায়গাও তো দিতে পারতেছে না। এই জন্য একজন প্রোগ্রামারকে অবশ্যই চিন্তা করতে হবে যে কত কম্প্রেস, কত অপটিমাইজড আকারে স্পেস যত কম দেওয়া যায়। এই জন্য আমরা যখন প্রবলেম সলভ করি, অনলাইন যারা দুই একটা প্রবলেম সলভ করছো, তারা জানবা যে ওখানে একটা টাইম লিমিট দেওয়া থাকে, যে এত লিমিটের ভিতরে আপনার কোডটাকে রান করতে হবে বা এত লিমিটের ভিতরে আপনার কোডটাকে আউটপুট জেনারেট করতে পারতে হবে। এই জন্য আমাদেরকে ট্রেন আপ করা হইতেছে, আমাদের ব্রেনকে, আমাদের মাইন্ডকে, আমাদের নিজেদেরকে প্রোগ্রামার হিসেবে, যে আমরা যেন কি করতে পারি, একটা সফটওয়্যার ডেভেলপ করার সময় আমরা যেন তার স্পেস নিয়ে, তার টাইম নিয়ে খেয়াল রাখতে পারি। স্পেসেরটা তো বুঝলাম যে আমাদেরকে স্পেস অপটিমাইজ হতে হবে, যে খুব অল্প জায়গা নেই এরকম সফটওয়্যার ডেভেলপ করতে হবে, অল্প জায়গা নিচ্ছে এরকম সমস্যার সমাধান করে রাখতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছিল টাইম। স্যার স্পেসের কথা বলতে স্যার অনেক সময় স্যার জেনারেশনটাও স্যার ফ্যাক্ট করে স্যার, যে 9 জেনারেশন বা এরকম। বুঝিনি, একটু আবার বলো।
স্যার জেনারেশনটা স্যার, ফোনের জেনারেশন বা পিসির জেনারেশন গুলা এগুলো তো স্যার ফেক্ট করে স্যার একটা ইয়ার ক্ষেত্রে, সফটওয়্যারের ক্ষেত্রে। হ্যাঁ, ডেফিনেটলি অবশ্যই স্পেসের ক্ষেত্রে তো তোমার মনে করো যে জেনারেশন ইফেক্ট করবে না কেন? তোমার আগেকার যুগের যে কম্পিউটার গুলো ছিল সেগুলো কিন্তু 2 GB র্যাম বা 256 GB হার্ড ডিস্ক এরকম ছিল। এখন আমরা একটা মোবাইল ফোনে চিন্তা করি 4 GB 8 GB এরকম, ঠিক আছে? স্পেসের ক্ষেত্রে আগেকার সফটওয়্যার গুলো কিন্তু অনেক ছোট ছোট ছিল। আগে তো ফ্লপি ডিস্কের মাধ্যমে সফটওয়্যার গুলো ইনস্টল করা হতো। এখন আমরা পেন ড্রাইভের মাধ্যমে বা অন্য কোনো সিডি ড্রাইভের মাধ্যমে এনেও ইনস্টল করতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের সেকেন্ড যেটা বলছিলাম, আর কোনো কোশ্চেন আছে কি স্পেস নিয়ে? না স্যার। ওভারঅল যে কথাটা হচ্ছে, আমাদেরকে একটা সফটওয়্যার বা একটা প্রবলেমের সলিউশন করতে গেলে আমাকে কোডের অপটিমাইজেশন, স্পেসটা চিন্তা করতে হবে যে কতটুকু স্পেস দিচ্ছি আমার এই প্রোগ্রামকে। তোমরা এটা তো অবশ্যই জানো যে আমাদের প্রোগ্রামগুলো র্যামে রান করে, প্রাইমারি মেমোরিতে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেটা কিনা জি ভোলা। স্যার। হ্যাঁ, আমরা যখন কোডগুলো করতেছি, আমাদের কোডগুলো যখন আমরা এক্সিকিউট করি কোড ব্লক সফটওয়্যারের মাধ্যমে বা অন্য আইডিইর মাধ্যমে যখন আমরা এক্সিকিউট করি, তখন সেগুলো র্যামে জায়গা দখল করে এবং র্যাম থেকে এক্সিকিউট করে, ঠিক আছে? এই জন্য যার র্যাম পারফরমেন্স বা যার র্যাম যত বেশি, তার কোডের এক্সিকিউশন টাইম এবং এই সব কিছু খুব তাড়াতাড়ি কাজ করে, ঠিক আছে? ওকে, টাইমের ক্ষেত্রে চলে আসি, যেটা বলতেছিলাম। নাসিম মাহমুদ লিখন আরেকটা ডিকশনারি বানাইছে। সেটা হচ্ছে অন্যতম একটা ডিকশনারি। সেটা জায়গা দখল করে মাত্র মনে করো কত, 100 MB। তার মানে ডেফিনেটলি ওই ডিকশনারিটা বা ওই সফটওয়্যারটা তোমরা ইনস্টল করবো খুবই কম, 100 MB। বাট দ্য প্রবলেম ইজ, তুমি যদি ওই ডিকশনারিতে সার্চ দিলাম হ্যালো বা অন্য যে কোনো একটা ওয়ার্ড তুমি চিন্তা করে সার্চ করলাম, সার্চ করে তুমি হয়তো ভাত খেয়ে এসেও দেখতে পাবা যে ওটা এখনো লোডিং হচ্ছে, এখনো রেজাল্টটা দেখায়নি। তাহলে বলো তো ওই সফটওয়্যারটা তুমি ব্যবহার করো, ওই ডিকশনারিটা? যে না স্যার, অবশ্যই না। আমাদের তো এখন 2G মাঝে মাঝে 2G যখন চলে আসে বা 3G যখন চলে আসে, 4G জায়গায় একটু লোড নিলেই ধৈর্য থাকে না। সেই জায়গায় একটা সফটওয়্যার ডিকশনারি, তোমার ইমার্জেন্সি একটা ওয়ার্ডের মিনিং দরকার, আর সেই ডিকশনারিটা 1 ঘন্টা পরে রেজাল্ট জেনারেট করতেছে। ডেফিনেটলি এই ধরনের সফটওয়্যার আমরা কেউ ব্যবহার করতে চাই না। তাহলে অবশ্যই আমাকে এমন ভাবে ট্রেন আপ হতে হবে, আমাকে এমন ভাবে সফটওয়্যারটা ডিজাইন করতে হবে, আমাকে এমন ভাবে প্রবলেমের সলিউশন করতে হবে যেন সেটা খুব ফাস্ট এক্সিকিউট করতে পারে। তোমরা জানো কিনা, ফাস্টেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু সি। কিন্তু সি থেকে আসছে, কিন্তু একটু ওয়েট বেশি, একটু ভারী। আবার C++ কে বর্ধিত করে আমরা যেরকম ওই যে কিটক্যাট, জেলিবিন ফিচার অ্যাড করি না, যে জেলিবিনের সাথে ফিচার অ্যাড করে কিটক্যাট বানাইলো বা পাই বানাইলো, ওরিও বানাইলো, এরকম ফিচার অ্যাড করে করে অন্য অপারেটিং সিস্টেমে যায় না, এরকম C++ কে বর্ধিত করে জাভা ডেভেলপ করা হয়েছে, ঠিক আছে? আবার জাভার কনসেপ্ট থেকে আসছে সুইফট, দেখছো? তাহলে একটা আরেকটার সাথে কিন্তু ইন্টারকানেক্টেড। উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করো কে কে? আমার মনে হয় অলমোস্ট অনেকেই। এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমও কিন্তু বেস বা কোর যদি বলো তুমি, C# আছে এখানে। এবং উইন্ডোজের থেকেও ফাস্টেস্ট অপারেটিং সিস্টেম আছে, ইউনিক্স, লিনাক্স, সেগুলো কিন্তু ডিরেক্ট সি দিয়ে তৈরি করা, ঠিক আছে? এই কার্নাল যেটা আর কি বলে, কার্নাল যেটা মেইন ইঞ্জিন আর কি, এই কারণে ওগুলো হচ্ছিল অনেক বেশি ফাস্ট। কোনো রিফ্রেশের বাটনই নেই লিনাক্সে, ঠিক আছে? তুমি যে রিফ্রেশ করবে, একটু কম্পিউটারটাকে ফাস্ট করবা, নো নিড, ইটস অটোমেটেড ফাস্ট। কারণ এগুলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি, এগুলো হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যাপ্লিকেশন। তাহলে টাইম অ্যান্ড স্পেস নিয়ে যদি আমি বলি, তাহলে আমাকে বলতে হবে অবশ্যই যে আমাকে এমন ভাবে ট্রেন আপ হতে হবে যেন কোনো সফটওয়্যার ডেভেলপ করলে, কোনো প্রবলেমের সলিউশন করলে সেটা টাইমও যেন কম নেয় এবং সেটা স্পেসও যেন কম নেয়। এবার চলে আসি ডিফারেন্ট সফটওয়্যার, আইডি অ্যান্ড হোয়াই উই উইল ইউজ ইট, ঠিক আছে? ডিফারেন্ট সফটওয়্যার বলতে আমি এখানে যে টপিকটা রাখছি সেটা হচ্ছিল, আমরা ম্যাক্সিমামের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে একটা ধারণা আছে যে কোড ব্লকস ইজ এভরিথিং ফর সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি জানি তোমরা খুব ভালো বাচ্চা কাচ্চা, তোমাদের ভিতরে কোনো এই ধরনের আইডিয়া নেই, তবে অনেকেরই আছে। আমি এই পর্যন্ত আমার লাইফে আমি ট্রেনার হিসেবে কাজ করতেছি 2016 থেকে,
আমি কতগুলো গভর্নমেন্ট প্রজেক্টেও কাজ করেছি, সেখানেও আমি যারা ডিসি লেভেলের মানুষ থাকে তাদেরকে ট্রেন আপ করতাম, আমি এক্সেল প্রোগ্রামিং শিখাইতাম। তোমরা যেমন সি প্রোগ্রামিং শিখতেছো না, ঠিক এই সি প্রোগ্রামিংকে আমি এক্সেল ইমপ্লিমেন্ট করতাম। এক্সেলও প্রোগ্রামিং করা যায়, অনেকে হয়তো জেনে থাকবে। তো যেটা বলতেছিলাম, ডিফারেন্ট সফটওয়্যার অফ আইডি এখন, এবং আমরা এটা কেন ব্যবহার করব। তো যাদের এখনো মনে ধারণা থেকে থাকবে যে কোড ব্লকস ইজ এভরিথিং, কোড ব্লকস ইজ নাথিং বাট এ সফটওয়্যার, কোড ব্লকস একটা সফটওয়্যার। এরকম আছে ডেভ সি প্লাস প্লাস, অনলাইনেও আছে ID1, টিউটোরিয়ালস পয়েন্ট, এরকম অনেকগুলো অনলাইন কম্পাইলার, অনলাইন সফটওয়্যার আছে যেগুলো সি প্রোগ্রামিং এবং অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে রান করতে সাহায্য করে। কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস থাকে যেটাকে আমরা বলি কম্পাইলার। সেখানে আসতেছি, তার আগে একটু বলে নিই ডিফারেন্ট সফটওয়্যার আইডি বলতে আমি এখানে বুঝেছি যে কোড ব্লকস এবং ডেভ সি প্লাস প্লাস এই ধরনের সফটওয়্যার আমরা ব্যবহার করব এই কোর্সটাতে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডগুলোকে রান করার জন্য। কেন ব্যবহার করব? কারণ এদের ভিতরে আইডি ইন্টিগ্রেট করা আছে। এখন বলো তো, কেউ জানো তোমরা আইডি কি? না ভাইয়া। আচ্ছা, যদি কেউ ল্যাঙ্গুয়েজ গুলোর স্যার একটা নাম স্যার, সংক্ষিপ্ত নাম স্যার, ইন্টারন্যাশনাল প্রোগ্রাম গুলো রান করে আর কি। আচ্ছা, আমি এটা একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট নাকি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এক্স্যাক্টলি। তবে এটা কেমন কি কাজ করে আমি সেটার একটা এক্সপ্লেনেশন দিই। ঠিক আছে, আমাদের এখানে দুইটা জায়গায় আমি এই পয়েন্টে রাখছি, 4 নম্বর এবং 7 নম্বর পয়েন্টে আমি দুইটা মিলিয়ে একত্রে বলতেছি যে ডিফারেন্ট সফটওয়্যার বললাম যে তুমি অনলাইনে পাবে টিউটোরিয়ালস পয়েন্ট, IDE1 এবং অফলাইনে কোড ব্লকস, ডেভ সি প্লাস প্লাস, এরকম আরো আরেকটা আছে টার্বো সি, যেটা আমরা এখন ব্যবহার করি না। এগুলো হচ্ছিল সফটওয়্যার যেগুলো আমরা ব্যবহার করতে পারি সি প্রোগ্রামিং এর জন্য। কেন ব্যবহার করতে পারি? কারণ এদের ভিতরে IDE ইন্টিগ্রেট করা আছে। এখন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এটা হচ্ছিল অ্যাব্রিভিয়েশন। কেন? তোমরা কখনো দেখছো কিনা যে ফেসবুকে কারোর নাম সার্চ করতে গেলে তুমি 2 লাইন লিখলে বাকি 2টা লেটার লিখলে বাকি কয়েকটা ওয়ার্ড সাজেশনে চলে আসে, দেখছো সার্চ করার ক্ষেত্রে বা গুগল সার্চ করার ক্ষেত্রে? তো এই যে জিনিসটা, এটা কে করতেছে? এটা একটা কিছু ফিচার এখানে ডেভেলপ ইন্টিগ্রেট করে দেওয়া আছে, যেটা কিনা বলতেছি আমরা আইডি। যখন আমরা কোড ব্লকসে প্রথম লিখি হ্যাশ ইনক্লুড বা ইন লিখি, তখন পুরোটা সাজেশনে চলে আসে। ঠিক আছে, তার মানে কি এই যে আমি ইন্টিগ্রেট করে রাখছি এগুলো সিনট্যাক্স গুলো, এই জন্য আমি লেখার সাথে সাথে সে কি করতেছে, আমাকে সাজেশন করতেছে। তাহলে ডেফিনেটলি আমরা সফটওয়্যার গুলো সম্পর্কে জানলাম এবং আইডি সম্পর্কে জানলাম। এবার চলে আসি হিস্ট্রি অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমাদের 5 নম্বর পয়েন্ট। আর খুব বেশি সময় লাগবে না। আচ্ছা, আমি কি খুব ফাস্ট বলতেছি কিনা একটু বলো তো, আমি কি খুব ফাস্টে যাচ্ছি? না ভাই ঠিক আছে। না স্যার ঠিক আছে স্যার। একদম ঠিক আছে। না স্যার ঠিক আছে স্যার। ওকে, দেন ভেরি গুড। আমি আবার একটু লাস্টে একটা ব্রিফ দিব, কোনো সমস্যা নেই। ওকে ফাইন। হিস্ট্রি অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমি এটা একটা গল্প বানাইছি। সেদিন হুট করে ক্যামেরার সামনে আসছি, এসে মনে হলো কি করবো, পরে আমি আমার সখিনাকে নিয়ে আসছি, আমার কাল্পনিক চরিত্র সখিনা। সেই সখিনাকে দিয়ে আমি হিস্ট্রি অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ভিডিও বানিয়ে ফেলছি। তবে তোমার জন্য একটু অফিসিয়ালি যেটা বলি, কেম থমসন নামে একজন লোক ছিল, ঠিক আছে? সে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বের করে, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল BCPL, ঠিক আছে? সে মার্টিন রিচার্ড হচ্ছে হলো BCPL প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করলো। তার সাথে কিছু এক্সট্রা ফিচার যোগ করে, মনে করো আমরা এখন এই অ্যান্ড্রয়েড ভার্সনে যেমন প্রতি মাসে আপডেট আসে না, যারা Xiaomi ফোন ব্যবহার করে তারা টের পাবে যে আপডেট যেরকম আসে না, প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি আপডেট দিলে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা আইকন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক কিছু চেঞ্জ হয়। এরকম কিছু জিনিস এক্সট্রা ফিচার যোগ করে কেম থমসন BCPL থেকে B প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাইলো। তার মানে এর আগে কিন্তু আছে A, তারপরেও কিন্তু দেখো আমি বললাম না 26টারও বেশি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, A প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে BCPL আছে, তারপরে আসলো কি B প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ঠিক তার কিছু বছর পরে যখন বাংলাদেশে যুদ্ধ হচ্ছিল, 19 কত বলতো 71 ঠিক 1 বছর পরে ডেনিস রিচি বেল ল্যাবরেটরিতে বসে
মনে করো যে গোতাগতি করে না কম্পিউটার, এমনি গান শুনে আবিজাবি করে এরকম, সে ইউনিক্স অপারেটিং সিস্টেম। কোন অপারেটিং সিস্টেম? ইউনিক্স। তাহলে ডেনিস রিচি বিসিপিএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে বি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আছে সেটাকে শুধুমাত্র খোঁজাচ্ছিল যে কি করা যায় কি করা যায়। আমরা অনেকে ফেসবুকে পোক করি না, বা এমনিও বাস্তবে লাইফেও ফ্রেন্ডের পোক করি না, সেরকম বি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে অনেক করতেছিল, ফিচার টিচার অ্যাড করতেছিল, হাবিজাবি করতেছিল ইউনিক্স অপারেটিং সিস্টেমের মাধ্যমে। তো ইউনিক্স অপারেটিং সিস্টেম মাধ্যমে সে করতে 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 অনেক রাত হয়ে গেছে, মনে করো অনেক রাত হয়ে গেছে, এই সময় সে ইউরেকা বলে চিল্লাচ্ছে, ঠিক আছে? সে নতুন একটা ফাইন্ডিংস পেয়ে গেছে। কি সেটা? সেটাই হচ্ছে হলো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে যুদ্ধের 1 বছর পরে ডেনিস রিচি, দ্যাট মিনস 1972-তে ইউনিক্স অপারেটিং সিস্টেমের মাধ্যমে বেল ল্যাবরেটরিতে, এই ল্যাবরেটরি গুলো এরকম জানো, যেমন আমার এখানে আমি যদি একটু মাইক্রোফোনটা জানলার বাইরে দেই তাহলে তুমি ঝিঝি পোকার শব্দ পাবা, যে এক ধরনের একটা ঝিঝি পোকার শব্দ আছে, আমি এখন পাচ্ছি, তোমরা পাচ্ছ কিনা জানি না, যাই হোক। তো ওই রকম ঝিঝি পোকার শব্দ পাবা, কিন্তু ওই ল্যাবরেটরি গুলো হচ্ছিল এরকম। স্যার পাচ্ছি স্যার। আচ্ছা যাই হোক, অনেক কিছু পাচ্ছ, তাহলে তুমি এনজয় করার কথা, কারণ এটা শুধুমাত্র গ্রামের ভিতরে অ্যাভেলেবেল। ওকে ফাইন। তো বেল ল্যাবরেটরি গুলা বা ওই ল্যাবরেটরি গুলো হচ্ছে এরকম যে একটা চুলো যদি মনে করো মাটিতে ফেলাই না, ওইটাও একটা শব্দ আছে, তুমি ওই শব্দটাও ওই সমস্ত ল্যাবরেটরিতে পাবা। তারা সায়েন্টিস্টরা চিন্তা করে একদম 7টা স্তর আছে ব্রেনের, স্তরে স্তরে চিন্তা করে যে আমি এই স্তর থেকে চিন্তা করে এই স্তরে গেলাম, এই স্তর থেকে চিন্তা করে এই স্তরে গেলাম। তাদের এরকম চিন্তার লেভেল, যে সাধু বাবারা যেরকম ধ্যান করে না, যে মগ্ন থাকে, মুভিতে আমরা দেখছি যেরকম, ঠিক ওরকম এরকম ভাবে তারা ওখানে মনোনিবেশ করে এবং রিসার্চ করে। তো এরকম রিসার্চ করতে করতে ডেনিস রিচি 1972-তে বেল ল্যাবরেটরিতে সে এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জন্ম দেয়, ইউনিক্স অপারেটিং সিস্টেম। পরবর্তীতে সে কি করে জানো? সে যে ইউনিক্স অপারেটিং সিস্টেমটা দিয়ে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাইলো, ডেভেলপ করলো, কাজ করলো, পরবর্তীতে ওই ইউনিক্স অপারেটিং সিস্টেমকে সে মডিফাই করে ফেলে, ঠিক আছে? আর ওখানেও সে ফিচার টিচার অ্যাড করা শুরু করে দেয়, এবং অ্যাড করতে করতে তারপরে আমরা সেখান থেকে পাচ্ছি এখন যারা লিনাক্স ডিস্ট্রিবিউশন ইউজ করো, কালি, সানা, ঠিক আছে? এগুলোর নাম শুনছো তোমরা? এগুলো হ্যাকিং টুল। যারা হ্যাকার হতে চাওয়া, হ্যাকাররা কিন্তু প্রোগ্রামারদের থেকেও বেশি লজিক্যাল হয়, কারণ একজন প্রোগ্রামার যে সফটওয়্যারটা, যে প্রোগ্রামটা করে, হ্যাকাররা সেটাকেও হ্যাক করে ফেলে। যদিও তাদেরকে হ্যাকার বলে না, নর্মালি প্রোগ্রামারদেরকেই হ্যাকার বলে, কিন্তু যারা এরকম এই যে কোড ব্রেক করে, তোমরা এটা যখন 9 সেমিস্টার 10 সেমিস্টার উঠে যাবা তখন এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হবে, ঠিক আছে? হ্যাকাররাই আসলে নর্মালি এক ধরনের প্রোগ্রামার, ঠিক আছে? কিন্তু যারা এই ধরনের কোডগুলোকে, যে প্রোগ্রাম সফটওয়্যারগুলোকে মানে ভেঙে ফেলে, কোডগুলোকে ব্রেক করে, তাদেরকে ক্র্যাকার বলে, ঠিক আছে? এই ক্র্যাকাররা হচ্ছে একটু খারাপ, তাদের থেকে একটু দূরে থাকা উচিত আমাদের। যাই হোক, এবং প্রয়োজনীয় সেফটি যেমন আমরা করোনা ভাইরাসের জন্য নিচ্ছি, ঠিক আছে? আমাদের অনলাইন সোশ্যাল মিডিয়ার যতগুলো প্ল্যাটফর্ম আছে, আমাদের ইনফরমেশন গুলো, যে আমরা কার সাথে আমার বিয়ে হবে, ঠিক আছে, 2000 ফিউচারে আমি কি হব, ঠিক আছে, যে 2050-তে আমি কি হব, তারপরে দেখে নিন আপনার বাচ্চারা কেমন হবে, ঠিক আছে? যারা এই ধরনের পেজ গুলোতে লগ ইন করেন, আমি বলবো, বা গোপন মেসেজ প্রপোজ করার জন্য এক ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করি, ঠিক আছে? এখানে কিছু প্ল্যাটফর্ম আছে জেনুইন, কিন্তু অনেকে যদি চায়, ঠিক আছে, অনেকে যদি চায় তাহলে কিন্তু সে আপনার সোশ্যাল ইনফরমেশন গুলো, কার সাথে চ্যাট করতেছেন, কি শেয়ার করতেছেন, সেগুলো সে ব্ল্যাক মানে ডার্ক ওয়েব বলে, ঠিক আছে? সেখানে এরা কিন্তু এগুলো বিক্রি করে, আমি আপনি জানিও না, আমার ইনফরমেশন ওখানে নিলামে উঠাইতেছে, অন্য কেউ কিনে নিচ্ছে, কিনে আমার এটিএম বুথ থেকে প্রতি মাসে 10 টাকা করে 20 টাকা করে নিচ্ছে, আমি টেরও পাচ্ছি না, বা আমার বিকাশ থেকে, আমার ফোন থেকে, যে কোনো ভাবে, ঠিক আছে? কিন্তু আমি ওটা চার্জে কেটে যাচ্ছে, আমি টেরও পাচ্ছি না, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক ইনফরমেশন দিই, আমাদের প্রায় অলমোস্ট সবই দিয়ে দিই, আর চেকিং তো কথাই নেই, মাইরে বাদ দিতেই হবে। সরি, যাই হোক, এটা একটু অন্যভাবে বলে ফেললাম, ডোন্ট মাইন্ড, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ওকে, তো এই ধরনের ইনফরমেশন গুলো শেয়ার করা থেকে আমাদেরকে একটু সেফ থাকতে হবে। তাহলে পড়তেছিলাম আমরা অপারেটিং সিস্টেম মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হিস্ট্রি, সেখান থেকে চলে গেলাম লিনাক্স ডিস্ট্রিবিউশনে, এবং লিনাক্স ডিস্ট্রিবিউশনে আসার পরে যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এইরকম সানা 2, এগুলো হচ্ছে হলো লিনাক্সের ডিস্ট্রিবিউশন। অনেকগুলো ডিস্ট্রিবিউশন আছে, যেরকম উইন্ডোজের আছে উইন্ডোজ এক্সপি, কেউ ব্যবহার করছো কিনা জানি না,
XP 7, 8, 8.1 এরকম উইন্ডোজের কিন্তু অনেক ডিস্ট্রিবিউশন আছে। যাই হোক, তো এগুলো এইরকম উইন্ডোজ এবং লিনাক্স এগুলো পরে সি এর এক্সটেনশন বা বর্ধিত রূপ অথবা সি দিয়ে ডেভেলপ করা হয়। ওকে, আমাদের 6 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাকশন অফ কম্পাইলার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এটা জানতে গেলে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ইন্টারপ্রেটার। কেউ জানো ইন্টারপ্রেটার কি? আমি জানি না স্যার একটু বলে দেন। অটোমেটিক সংশোধন করে দেয় এই টাইপের কিছু। অটোমেটিক বাগ গুলোকে সমস্যা করে ঠিক করে মেবি। বাসগুলাকে আচ্ছা আমার আগে হাই লেভেল ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। আচ্ছা একজন করে আমার আগে একটা কোশ্চেন আছে, বলো তো বাগ প্রতিবার এক একটা স্টেটমেন্টকে স্যার মেশিন ভাষায় রূপান্তর করেছে। এটা একটা পয়েন্ট আমরা পেলাম যে এক এক ইন্টারপ্রেটার। ওকে ঠিক আছে। আচ্ছা কি করে বাগ কি বুঝো? আর হলো যে কোডিং এর ভিতরে কোনো ভুল ত্রুটি হলে ওগুলা খুঁজে বের করা। এক্স্যাক্টলি। জানো আমার একটা মজার ঘটনা মনে পড়লো, প্রথমবার যখন আমি কোন একটা ক্লাসে শুনছিলাম যে প্রোগ্রামিং এই কোডটাতে বাগ আছে, আমি না খুব স্তব্ধ খেয়ে গেছিলাম। আমি তো ওখানে কোনো বাগের কোনো ছবিও পাচ্ছিলাম না, ঠিক আছে, যে আমি বলবো যে এখানে বাগ আছে। পরবর্তীতে যখন আমি নিজে নিজে স্টাডি করি তখন আমি জানতে পারি বাগ ইজ এ প্রবলেম, মানে একটা কোডের ভিতরে যদি কোনো প্রবলেম থাকে। যাই হোক, তোমরা অনেক স্মার্ট আমার থেকে, তোমরা আগে থেকেই জানো। ওকে ফাইন, যেটা বলতেছিলাম ইন্টারপ্রেটার সম্পর্কে কিন্তু আমরা একটা স্টেটমেন্ট পেয়ে গেছি। If I talk for 10 minutes in English, is there anybody who can translate in Bengali? আচ্ছা পুরোপুরি পারবে না স্যার, মোটামুটি হুবহু পারবে না। মিনিটের একটা স্পিচ ইংলিশে দাও, আমি মনে হয় 2 মিনিটের স্পিচও ঠিক মতো বলতে পারবো না। 10 মিনিটস ইন এভরি মিনিট 60 সেকেন্ডস। ক্যান ইউ ইমাজিন 60 সেকেন্ডসে একজন মানুষ মোর দেন 120 ওয়ার্ড বলতেছে, এবং সেটার আবার আমি কি করব, ট্রান্সলেট করে দেবো ইন বেঙ্গলি। ইফ ইউ টক ইন ইংলিশ দেন আই হ্যাভ টু ট্রান্সলেট ইন বেঙ্গলি টু আন্ডারস্ট্যান্ড ইউ গাইস। ওকে, যেটা আমার দ্বারা সম্ভব না, ঠিক আছে। আমি জানি না তোমাদের ভিতরে কয়জন পারবা, ঠিক আছে। তো যেটা হয় একই সাথে 10 মিনিট টানা ইংরেজিতে কথা বললে সেটা বাংলায় ট্রান্সলেট করা আসলে খুবই ডিফিকাল্ট, এবং যেটা কম্পাইলার করতে পারে, কিন্তু যেটা করতে পারে না কে? ইন্টারপ্রেটার। কেউ এ পর্যন্ত 200 লাইন বা 100 লাইন কোড করছে, এরকম কেউ আছো? আচ্ছা না ভাইয়া, এগুলো সাধ্যের বাইরে। ওকে, না হবে একদিন ইনশাআল্লাহ, আপনাদেরও হবে স্যার, কোনো সমস্যা নেই। তবে আমি ছোটবেলায় বলতে আমি যখন 15 কি 16 এর দিকে আমার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানাইছিলাম, যার নাম দিয়েছিলাম আমি পিং পং। ঠিক আছে, পিং পং এর আমার কোডটা করতে প্রায় 2500 লাইনের মতো কোড করতেছিল। আমার সব থেকে প্রথম বড় প্রজেক্ট। কি কাজ করতো আমার পিং পং আমি বলি। প্রথমে ওটা আমি আমার ডেস্কটপে কোডটা করে সফটওয়্যার আকারে আমি আমার ডেস্কটপে রেখে দিতাম। ওই ডেস্কটপে আমি যখন বসতাম তখন আগে ডাবল ক্লিক করে নিতাম, সাথে সাথে আজকে ডেট, তারিখ, ক্যালেন্ডার আশেপাশে এক সাইটে লেফট সাইডে মনে করো শো করতো। তারপরে সে আমাকে ডিরেক্ট জিজ্ঞেস করতো কেমন আছেন স্যার, আমি রিপ্লাই দিতাম হ্যাঁ ভালো, বা আমি এরকম কিছু কিওয়ার্ড দিয়ে দিতাম যেগুলো ম্যাচিং করে ডাটাবেস থেকে আবার খুঁজে বের করে আমাকে একটা রিপ্লাই দিত। ঠিক আছে, যে ভালো, আজকে দিনটা কেমন কাটলো আমাকে জিজ্ঞেস করতো, আমি বলতাম হ্যাঁ, এরকম একটা রিপ্লাই দিতাম। তারপরে বলতো আজকে কত টাকা খরচ করছেন আপনি, আমি বলতাম কত টাকা ধার করছেন, বলতাম ঠিক আছে ধার আগের পুরাতন যে ধার ছিল এত টাকা, সে টাকাটা অ্যামাউন্টটা শো করতো যে এই টাকাটা শোধ করছেন কিনা, ঠিক আছে এরকম বাসায় ফোন দিচ্ছেন কিনা, এগুলো কিছু মনে করো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যেগুলো আমরা আজকাল গুগল অ্যাসিস্ট্যান্ট বা এরকম আমরা ব্যবহার করি। ঠিক আছে, এগুলো আমি করতাম 2015 সালে। আমার প্রথম যে একটা প্রজেক্ট ছিল আর কি, বড় প্রজেক্ট, যেটা পিং পং ছিল পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো। তো এটা বলতেছি কেন, আমার প্রথম 2000 লাইনের কোড, এবং এটা এক্সিকিউট করতে খুব মিলি সেকেন্ডেরও কম সময় লাগতো।
ঠিক আছে, কারণ একে তো সি প্রোগ্রামিং ফার্স্ট, আর একে তো হচ্ছে আমার স্থানকাল পাত্রভেদে আমার কম্পিউটারের আর্কিটেকচার অনেক ভালো ছিল। ঠিক আছে, ওকে, এই কারণে খুব তাড়াতাড়ি রান করতো। তার মানে 2500 লাইন কম্পাইলার খুব মিলি সেকেন্ডে রান করে ফেলতে পারতেছে। কম্পাইলারের আরেকটা সুবিধা হচ্ছে কোথায় কোন কোন লাইনে ভুল আছে, ঠিক আছে, সে তোমাকে পুরো কোডের 2000 লাইনের বা 3000 লাইনের বা 1 লাখ লাইনের কোডও যদি তুমি করো, কোথায় কোথায় ভুল আছে সে তোমাকে বলে দিবে। নিচে একটা লক থাকে, কোড ব্লক সফটওয়্যার নিচে লেখা থাকে বিল্ড ম্যাসেজ। কেউ পড়ছো কিনা কখনো, কেউ রান করে থাকলে দেখবে যে বিল্ড ম্যাসেজ, বিল্ড লগ, এরকম অনেক কিছু লেখা থাকে। ওইটাকে আমরা লগ সেকশন বলি। ওই লগ সেকশনে লেখা দেখবা যে স্যার 2000 লাইনে কোড করছেন, আপনার 5 নম্বর লাইনের 3 নম্বর ওয়ার্ডটাতে ওখানে একটা ভুল আছে, ওই ভুলটা একটু কারেক্ট করতে হবে। শুধুমাত্র ওই 5 নম্বর লাইনে ভুল বলে দিয়ে শেষ না, মনে করো 2000 লাইনের কোড 1999 লাইনে ভুল আছে, তার মানে 5 নম্বর লাইন বলো আর 1999 লাইন বলো, পুরো কোডের একত্রে কোথায় কোথায় ভুল আছে সবগুলো একত্রে সে বিল্ড মেসেজে বলে দিতে পারতো। ঠিক আছে, এবং সে বলতো যে এগুলো আপনি ঠিক করলে আমি কোডটাকে রান করতে পারবো। এটা হচ্ছে কম্পাইলারের কাজ। আর ইন্টারপ্রেটার যেটা করে সেটা হচ্ছে তুমি 2টা সেন্টেন্স বলবা, সে 2টা সেন্টেন্সে ট্রান্সলেট করে দেবে, এবং ট্রান্সলেট করার মধ্যে তোমার যদি 2টা সেন্টেন্স না, তোমার দ্বিতীয় সেন্টেন্সের 3 নম্বর ওয়ার্ডটাতে যদি ভুল থাকে না, তাহলে সে আর সামনে যাবে না, কোনোভাবেই সম্ভব না, আর সামনে যাবেই না। ঠিক আছে, কিছু মানুষ আছে না যেরকম গালি ধরে, না যাবো না, তুই যাবো না মানে যাবোই না, তুমি তাকে 1000 বার চেষ্টা করে নিতে পারবে না। ঠিক আছে, ঠিক ওই রকম হচ্ছে ইন্টারপ্রেটার, সে আর নড়বেও না চড়বেও না, সে ওখানে আগে আপনি ঠিক করবেন, তারপর আমি পরবর্তী লাইন রিড করবো, তার আগে আমি যাবোই না। ঠিক আছে, তার মানে আমাকে কি করতে হবে, অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে ওটাকে ঠিক করতে হবে আগে, তারপর রান করতে হবে। এখন এগুলো তো জানলাম আমরা ইন্টারপ্রেটার আর কম্পাইলার, কিন্তু এদের অ্যাকশন গুলা কি? অ্যাকশন গুলো হচ্ছে আমাদের যে হার্ডওয়্যার আছে না, তোমরা জানো কিনা, আমরা যখন কম্পিউটারে একটা গান প্লে করি, মনে করো সামনে আমার ডেস্কটপে একটা গান আছে, আমি ডাবল ক্লিক করে ওটাকে প্লে করলাম, ওই গানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টলি প্লে হচ্ছে, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডেও বিহাইন্ড দ্য সিন থাকে না, ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো সিন থাকে। সেটা হচ্ছে তুমি যখন ডাবল ক্লিক করলা বা সিঙ্গেল ক্লিক করলে একটা ইনস্ট্রাকশন চলে যায় ডিরেক্টলি হার্ডওয়্যারে যে বলে যে এই গানটা প্লে করতে বলছে ভাই, একটু তাড়াতাড়ি কর। ঠিক আছে, ও সেটাকে প্রসেস করে তারপরে তোমাকে একটা উইন্ডোতে দেখায়, এত কিছু ঘটে যায় কিন্তু আমরা টেরি পাই। এই জন্য হচ্ছিল ফাস্ট অপারেটিং সিস্টেম, এগুলো হচ্ছিল ফাস্টেস্ট জিনিস, যেগুলো খুব সহজে যে কোনো ক্যালকুলেশন আমাদেরকে করে দিতে পারে কম্পিউটার। তো এই যে ব্যাক বিহাইন্ড দ্য সিন আমাদের কম্পাইলার, আমাদের যখন আমরা কোড করব সেগুলো আমাদের কম্পাইলার করে দেয়। ওই যে ইনস্ট্রাকশনটা হার্ডওয়্যারের কাছে নিয়ে গেল না, সেই ইনস্ট্রাকশনটাকে আমাকে তার ভাষায় আগে ট্রান্সলেট করে দিতে হবে। আমি যেমন সি কম্পিউটারের ভাষায় কম্পিউটারকে বুঝাইলাম যে এটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এখন এটাকে তুমি রান করো, তখন কম্পাইলার কি করে ওই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোকে লো লেভেলে কনভার্ট করে মেশিনের কাছে নিয়ে যায়, আর মেশিন সেটাকে এক্সিকিউট করে আমাকে একটা আউটপুট জেনারেট করে দেয়। বুঝছো? ওকে, তাহলে এটা হচ্ছিল কম্পাইলার অ্যাকশন। সে একটা ট্রান্সলেটর, সে ট্রান্সলেট করে মেশিনের কাছে দেয়, মেশিন এক্সিকিউট করে আমাকে আউটপুট হিসেবে দেয়। তোমরা কেউ দেখছো কিনা একটা সি প্রোগ্রামে যদি তুমি কোড করো 3টা ফাইল এক্সিকিউট হয়? কয়টা ফাইল এক্সিকিউট হয়? 3টা। একটা হচ্ছিল .c, একটা হচ্ছে .o, আর একটা হচ্ছিল .exe। .c যেটা তুমি যেখানে লিখলা, লাস্টটা একটু বলেন। আচ্ছা, কোনটা আবার বলবো? এই .c .o তারপর যেটা বলছিলেন একদম সেটা আরেকবার শুনতে পারিনি। তোমার কথাটা একটু অস্পষ্ট আসছে, একটু আবার বলবা? .exe। ওই যে আপনি আবার যদি কাইন্ডলি 3টা বলতেন। আচ্ছা, আমি আবার বলবো, ডেফিনেটলি বলতেছি। একটা সি প্রোগ্রাম যখন তুমি ফার্স্ট টাইম রান করো আর সেকেন্ড টাইম রান করো আর 1000 টাইম রান করো, তার বিহাইন্ড দ্য সিনে 3টা ফাইল এক্সিকিউট হয়। একটা হচ্ছে .c, একটা হচ্ছিল .o, আর একটা হচ্ছিল .exe। .c হচ্ছে সেটা যেখানে তুমি যে একটা সাদা পেজ আছে যেখানে তুমি অনেকগুলো কোড লিখলা, ঠিক আছে, বা অনেকগুলো বা 4-5 লাইন যে কয়টাই কোড লিখলা, সেটা হচ্ছিল তোমার .c এর ফাইলটা।
ঠিক আছে। আর ডট ও ফাইলটা হচ্ছে ওই যে তুমি ডট সি তে যে ইনস্ট্রাকশন গুলো দিছে না, ওই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট কর, ওই ওইটা প্রিন্ট কর, ওই ওইটা কর, এইটা কর, এইটা কর, সেটা কর, এই যোগ কর, এই বিয়োগ কর, এই ওইটা কর, এখানে এই যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছ, এই ইনস্ট্রাকশন গুলো সে মেশিনের কাছে নিয়ে যাচ্ছে। এই যে মেশিনের কাছে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে মেশিন তো বুঝে না, মেশিনের ভাষায় বুঝাইতে হবে, এই জন্য মেশিন তখন কি করে, ওই কম্পাইলার কি করে, তখন ট্রান্সলেট করে দেয়, এই ইনস্ট্রাকশন দিচ্ছে তাড়াতাড়ি করে দেয়। তখন যার প্রসেসর যত বেশি ভালো, হার্ডওয়্যারের ক্ষমতা যার যত বেশি ভালো, সে তাড়াতাড়ি একদম এক্সিকিউট করে আমাদেরকে আউটপুট হিসেবে দেখায়। তাহলে আউটপুট হিসেবে যেখানে দেখাই সেটাই হলো আমার ডট ইএক্সি ফাইল, আউটপুট হিসেবে যেটা দেখি। তাহলে ডট সি ফাইলটা যেখানে আমি কোড করলাম, ডট ও ফাইল যেটা ইনস্ট্রাকশন মেশিনের কাছে নিয়ে গেল, আর ডট ইএক্সি ফাইলটা যেটা কিনা আমরা আউটপুট দেখতে পাচ্ছি বা সফটওয়্যারের ফাইনাল রূপ যেটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে যখন তুমি কোনো সফটওয়্যার ডেভেলপ করবা, ঠিক আছে, তুমি যখন একজন সফল প্রোগ্রামার হয়ে যাবে, অনেক বড় গুগলের সিইও হয়ে যাবা, এরকম একটা পর্যায়ে চলে যাবা, তখন যখন তুমি সফটওয়্যার ডেভেলপ করবা, তখন কিন্তু তুমি যদি তোমার ক্লায়েন্টকে ডট সি দিয়ে দাও, ডট সি ফাইলটা যেখানে তুমি কোডটা লিখছো, তাহলে কি তোমাকে বলতো তোমার ক্লায়েন্ট টাকা দিবে? না স্যার। ঠিক আছে, তাহলে তোমাকে টাকা দেওয়ার কি, আর যদি তুমি তাকে ডট ও ফাইলটাও দাও, সে ডট ও ফাইল দিয়ে কি করবে? কারণ ডট ও ফাইলে ইনস্ট্রাকশন গুলো থাকে, কিন্তু ইনস্ট্রাকশন গুলো নিবে কার কাছ থেকে? ডট সি থেকে। ডট সি তো নাই। আচ্ছা, এখানে যে ডট সি বলতেছি, এখানে আবার তোমরা কেউ জিজ্ঞাসা করতেছে না। ডট সি বলতে আমরা বুঝাচ্ছি যখন আমরা কোনো ফাইল সেভ করি, কোড ব্লক সফটওয়্যার বা প্রথম যখন কোনো কোড করে আমরা একটা নাম দিই না, যে ফার্স্ট প্রোগ্রাম, তারপর সেকেন্ড প্রোগ্রাম বা টেস্ট বা প্র্যাকটিস, এই যে নামের পরে যে ডট দেই না, সেই ডটটা কিন্তু আমি বলতেছি যে প্র্যাকটিস ডট সি। তার মানে ওই প্র্যাকটিস ডট সিটা যখন তুমি রান করো, রান করার সাথে সাথে তুমি রান করার আগে দেখবা একটা ফাইল আছে শুধুমাত্র ওই প্র্যাকটিস ডট সি, যেটা তুমি সেভ করছো। তুমি রান করার লাস্টের ফাইলটা স্যার কিছুই বোঝা যায় না স্যার, তো লাস্টের ফাইলটা হিজিবিজি স্যার থাকে স্যার, ওটা স্যার কি মানে বোঝা যায় না স্যার। হ্যাঁ, ডট ও ফাইল, হ্যাঁ, যেটাকে ইনস্ট্রাকশন ফাইল বলে। আর ইএক্সিটা আমরা ক্লায়েন্টকে বিক্রি করে দেবো, ঠিক আছে, কারণ আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করার পর আমাদের ক্লায়েন্টকে দিতে হবে ইএক্সিটা, যেখানে কোডও থাকবে না, ইনস্ট্রাকশন থাকবে না, কিন্তু সফটওয়্যার কাজ করবে। সেটা ওই কোড একই সাথে দুইটা জিনিস ওই ইএক্সির ভিতরে থাকবে। তাহলে এই হচ্ছে হলো একটা কম্পাইলারের অ্যাকশন, যে সে কিনা কি করে দেয়, ট্রান্সলেট করে দেয়। এখন আমার কথা স্যার, তাহলে আমরা স্যার কোনটা স্যার বিক্রি করতেছি স্যার? ডট ইএক্সিটা। জি স্যার। আচ্ছা, এখন তাহলে কম্পাইলার অ্যাকশন তো বুঝলাম যে সে ট্রান্সলেট করে দেয়। এখন বলো তো কোড ব্লকস কম্পাইলার নাকি সফটওয়্যার? বলো। সফটওয়্যার স্যার। কম্পাইলারের দলে কেউ না, কথা শুনতে পাচ্ছি না, একটু আবার বলবা? তুমি কি আব্দুল্লাহ মোহন, তুমি কি একটু টাইপ করে দিবা? স্যার আমি বলছি স্যার ডট ইএক্সি, স্যার এটা কিভাবে কাজ করে? ডট ইএক্সিটা কিভাবে কাজ করে? ওকে, যখন আমরা ওই যে ডট সি আর ডট ও টা রান করে ফেলছি না, তখন সেই ইনস্ট্রাকশন গুলো ওই এসে রিটার্ন হিসাবে এসে ওই ডট ইএক্সির কাছে থেকে যায়। এই কারণে তুমি যখন আলাদাভাবে কোড না করে ডট ইএক্সিটাকে তুমি আলাদা করে রেখে দিও, বা তোমরা কোনো সফটওয়্যার ইনস্টল করছো না কম্পিউটারে, তখন দেখবা কি উইন্ডোজে যখন কোনো সফটওয়্যার ইনস্টল করো তার পাশেই লেখা থাকে ডট ইএক্সি। আমরা কিন্তু সফটওয়্যার ডাউনলোড করলে অনলাইন থেকে বা কখনো কোনো ডট সি ফাইলও দেয় না, ডট ও ফাইলও দেয় না, আমাদের যে ফাইলটা দেয় সেটা হচ্ছিল ডট ইএক্সি। ওই ইএক্সির ভিতরে ওই দুইটা থাকে, ডট সিটা থাকে না, কিন্তু ইনস্ট্রাকশন গুলো থাকে। এই কারণে আমরা কোড করলে বা যে কোনো কিছু করলে সেটা এক্সিকিউট করতে পারে। ওকে, তাহলে আমাদের অ্যাকশন অফ কম্পাইলার শেষ, যেটা কিনা একজন ট্রান্সলেটর হিসেবে কাজ করে, ইন্টারপ্রেটার, আন্ডারস্ট্যান্ড আইডিয়া শেষ, স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন
এটার জন্য স্যার আমাকে আরেকবার একটু কোড ব্লকস একটা সফটওয়্যার নাকি ওই যে ওই জিনিসটা যে কোশ্চেন করেছিলাম তোমাদের, কোড ব্লক সফটওয়্যার নাকি কম্পাইলার। কম্পাইলার সম্পর্কে যেহেতু কেউ তোমরা বলো নাই, তার মানে তোমরা সবাই রাইট, কারণ কোড ব্লকস একটা সফটওয়্যার। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি চাইলে কোনো সফটওয়্যার ছাড়াও রান করতে পারবা। তোমরা সিএমডি ইউজ করছো কেউ? সিএমডি কমান্ড প্রম্পট, আচ্ছা যদি ইউজ না করে থাকো তাও কোনো সমস্যা নেই, আমি একদিন তোমাদেরকে দেখাই দিব, একটা টিউটোরিয়াল বানিয়ে দিবনি বা লাইভ তোমাদের দেখাই দিবনি যে কিভাবে তুমি সি প্রোগ্রামিং কোড ব্লক সফটওয়্যার ছাড়াও কোনো অনলাইনে যাওয়া ছাড়াও তুমি ডিরেক্ট তোমার কম্পিউটারে তুমি কিভাবে কাজ করতে পারো, ঠিক আছে? সেটাও কোনো সমস্যা নেই। ওকে, আজকের ক্লাস আমি বেশি লেন্থি করবো না, আর 5 মিনিট সময় নেবো তোমাদের কাছ থেকে। আমি জানি অনেকে বিরক্ত হয়ে গেছে যে স্যার এত ক্যান প্যাচাল পারতেছেন আপনি, ওয়াই। ওকে, আর বিরক্ত করবো না। আন্ডারস্ট্যান্ড আইডি শেষ। কোড ব্লকস হচ্ছে একটা সফটওয়্যার, এখানে কম্পাইলারটা ইন্টিগ্রেট করে দেওয়া থাকে, যার কারণে আমরা সি প্রোগ্রাম রান করলে সেই কম্পাইলারটা নিয়ে যায় ইনস্ট্রাকশনটা, ঠিক আছে? এখন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্পাইলারের নাম হচ্ছে GNU GCC কম্পাইলার। GNU GCC কম্পাইলার, এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর কম্পাইলারের নাম। আমাদের লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা আমাকে বোর্ড লাগবে, হোয়াইট বোর্ড অথবা লিখতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ একটু ডিফিকাল্ট, ঠিক আছে? কারণ আর এছাড়া আমি একটা ভিডিও এর জন্য তোমাদের জন্য বানিয়ে রাখছি, এটার জন্য স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি একটু পরেই গুগল ক্লাসরুমে দিয়ে দিব, সেটা দেখবা, আমাকে ফিডব্যাক জানাবা কোথায় বুঝতে অসুবিধা হলো। আর আমাদের পরবর্তী ক্লাসটা হবে শনিবারে। আমরা আজকের এই কালকের দিনটা ডিসকাশনের জন্য নিচ্ছি যে আমরা কখন ক্লাস করব, এবং এই ক্লাস সম্পর্কেও তোমার মতামত অবশ্যই তুমি গুগল ক্লাসরুমে দিবা। এখন আমি একটু ওভারভিউ দিই। প্রোগ্রামিং এর ডেফিনেশন করলাম প্রথমে, যেটা কিনা চিন্তা, আমরা যে চিন্তা শক্তিটা করি, যে ভাবি আমি যে কাজটা, একটা সমস্যার যে সমাধান যে আমি চিন্তা করি, সেটাই হচ্ছে হলো প্রোগ্রামিং। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেকগুলো আছে, আমি যেমন বাংলায় কথা বলতেছি, এরকম কম্পিউটারের জন্য আলাদা ভাষা আছে। যেহেতু কম্পিউটার শিখতে পারতেছে না, এই জন্য আমাকে কম্পিউটার ভাষা শিখতে হবে। তার ভিতরে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন শিখতে হয় আমি একটু বলে দিই। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই জন্য, সিকে বলা হয় মাদার, মায়ের থেকে যেমন আমার জন্ম হয়েছে না, ঠিক আছে, এরকম সিকে বলা হয় মাদার অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তার মানে এই যে একটা জিনিস আমি তোমাকে এনশিওর করে দিতে পারি, তুমি যদি সি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো, তোমাকে কয়েক মিনিট বললে একটু হয়তো বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, কয়েক ঘন্টা লাগবে এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে আরেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সুইচ করতে। তুমি যদি সি পারো, তুমি জাভা অবশ্যই পারবা। কিভাবে বলো? কারণ সি কে বর্ধিত করে সি প্লাস প্লাস করা হয়েছে, আর সি প্লাস প্লাস কে বর্ধিত করেই তো জাভা করা হয়েছে। তাহলে সি এর বেসিক লজিক যার ভিতর আছে, ডেফিনেটলি সে পারবে কিভাবে জাভা কাজ করে। আমি বলি তোমাকে, আমার জাভা শিখতে, ল্যাঙ্গুয়েজটা শিখতে এক রাতও লাগে না, এক রাতও পুরোপুরি লাগে না, ঠিক আছে? তবে হ্যাঁ, জাভার আরেকটা পার্ট আছে, ঠিক আছে? সেটা হচ্ছে জাভার অলংকার আছে, নকুট, অলংকার। একটা মেয়ে, সুন্দরী মেয়ে যেরকম অলংকার দিয়ে যেরকম আলাদা দেখা যায়, সেরকম তাদেরও অলংকার আছে আর কি। অবজেক্ট ওরিয়েন্টেড যেটা বলে, ল্যাঙ্গুয়েজের বাইরেও আরেকটা জিনিস আছে, মানে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তুমি দুইটা জিনিস পাবে, একটা হচ্ছে সিনট্যাক্স বা ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে ওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই দুইটা জিনিস একত্রে থাকে, ঠিক আছে, জাভাতে। হয়তো তোমার ওপিটা শিখতে একটু টাইম লাগবে, কিন্তু সি তুমি মানে জাভা ল্যাঙ্গুয়েজ তুমি এক রাতের ভিতরেই শিখতে পারবা, এর থেকেও কম সময়ে। ওকে, আর সি হচ্ছে ফাস্টেস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই কারণে লিনাক্স হচ্ছে ফাস্ট। টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটির ব্যাপারে একজন প্রোগ্রামারকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ আমি যখন একটা সফটওয়্যার বা যে কোনো কিছু ডেভেলপ করি না কেন, সেটা অবশ্যই মানুষের কাছে খুব সহজভাবে পৌঁছাইতে হবে, অল্প জায়গা নিতে হবে, খুব ফাস্ট রান করতে হবে। ডিফারেন্ট সফটওয়্যার সম্পর্কে বলেছি, কোড ব্লকস, তারপরে ডেভ সি প্লাস প্লাস, আইডি সম্পর্কে বলেছি, কিভাবে যে লিখতে গেলে এই সাজেশন গুলো চলে আসতেছে। হিস্ট্রি অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেছি, ঠিক আছে, যেখানে আমরা জানতে পারছি ডেনিস রিচি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করে 1972-তে। একটা কথা বলে দিই, আগে শুধু প্রোগ্রামিং বা সমস্যার সমাধানগুলো সায়েন্টিস্টরাই করতো, কিন্তু এটা মানুষের জন্য বোধগম্য, বা একজন সায়েন্টিস্টই কি সব সমস্যা সমাধান জানে তা কিন্তু নয়। এরকম অনেক সমস্যার সমাধান আছে, তুমি জানো, একজন সায়েন্টিস্ট জানে না, ঠিক আছে? এই জন্য ট্রেডিশনাল একটা স্বীকৃতি লাগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবার শেখার জন্য। 1978-এ
আমেরিকার একটা কোম্পানি আছে ANSI, আমেরিকান কোম্পানি। এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ওভারঅল স্বীকৃতি দেওয়া যায় যে তোমরা এখন থেকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবাই শিখতে পারবা, ট্রেডিশনালি স্বীকৃতি 1978 ANSI, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। ওকে, 6 নম্বর পয়েন্ট আমরা দেখলাম অ্যাকশন অফ কম্পাইলার কিভাবে ট্রান্সলেট করে মেশিনকে বুঝাই দেয় এবং মেশিন আমাদেরকে আউটপুট দেয়। আইডিই সম্পর্কে আগেই বলেছি। আর লাস্ট যে পয়েন্ট, স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, স্ট্রাকচার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিডিওটা আমাকে তোমাদের অবশ্যই এই ভিডিওর ইয়েতে দেখতে হবে, লিঙ্কে মানে ওই ক্লাসরুমে দেখতে হবে, আমি সেখানে দিয়ে দিব। অথবা যারা এই ভিডিওটা ইউটিউবে দেখবা, অফলাইনে যারা আজকে ক্লাসটা করতে পারো নাই, যারা দেখবে তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশনে থেকে যাবে। ঠিক আছে, যে স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা দেখে অবশ্যই পরবর্তী ক্লাসে আসবা। কেমন? এখন আরেকটা বিষয় একটু বলে রাখি তোমাদের। এখন আমাদের সাথে যারা ক্লাস করতে পারলো না, আমরা তো প্রায় 300 জনের মতো, তাই না? কিন্তু আমরা ক্লাস করলাম মাত্র প্রায় 48 জনের মতো। যদিও আমি দেখতে পাচ্ছি অনেকে বোরিং হয়ে হয়তো বা চলে গেছে, কারণ আমি হয়তো তোমাদের ট্রেনারের মতো এত ভালো ক্লাস নিতে পারি নাই। তবে হয়তো সামনাসামনি হয়তো কোনোদিন ক্লাস নিলে আমি চেষ্টা করব। অনলাইনেও যদি তোমরাও জানো, ইট ইজ ভেরি মাচ ডিফিকাল্ট টু শেয়ার ইউর ইমোশনস as well as your things that you have written in your notebooks with you. It's very difficult because to write something, if you write something on the board, it's very much understandable to the students. Okay, তাহলে 8টা পয়েন্ট আমাদের মোটামুটি কভার হয়েছে। এখন আমরা অবশ্যই যে কাজটা করবো, আমি ভিডিও লিঙ্কটা এখনই দিয়ে দিব আধা ঘন্টার ভিতরে। তোমরা অবশ্যই তোমাদের বাকি বন্ধুদের সাথে একটু কষ্ট করে শেয়ার করবে। আমি চাই না যে আমার একজনও মহব্বতের স্টুডেন্ট পিছিয়ে থাকে, আমার খুব কষ্ট লাগবে যে আমরা এখানে ভিডিওতে স্যার, ভিডিওতে কি আপডেট দিয়েছেন একটু আরেকবার একটু বলুন। কোন ভিডিওটা? যে আধা ঘন্টা পর যেটা দিবেন বললেন, সেটা কি থাকবে? এই যে গুগল ক্লাসরুমে আমি 2টা ভিডিও দেবো। একটা হচ্ছে এই যে ক্লাসটা হলো এই ফুল ক্লাস, আর একটা হচ্ছে স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওখানে কিছু এক্সপ্লেনেশন আছে যেগুলো তোমার দেখতে হবে আর কি। ওটা পরবর্তী শনিবারে কি কন্টেন্ট থাকবে আমাদের? সরি, বুঝিনি, একটু আবার বলো। শনিবারে কি কন্টেন্ট করাবেন আমাদের? সেটা আমি শনিবারেই বলে দেবো আর কি, এখন বলতে পারতেছি না। অবশ্যই শনিবার। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, সেটা হলো যে আমার কম্পিউটারে পিসিতে এই কোড ব্লকসটা তো রান করে না, আমি অনলাইন কম্পাইল সিতে করতেছি, তো সমস্যা তো নেই না? না, কিন্তু কেন রান করে না সেটা সমাধান করাই কিন্তু একজন প্রোগ্রামারের কাজ। ঠিক আছে, তাহলে অবশ্যই কিন্তু তোমাকে সমাধান করার চেষ্টাটা করতে হবে। কেন করে না, ইউ হ্যাভ টু আস্ক ওয়াই, কেন। এবং আমি মনে করি তোমরা যদি জীবনে নিজেদেরকে 3টা কোশ্চেন করো, 3টা কোশ্চেন যদি তুমি নিজেকে অলওয়েজ প্রতিদিন করো, তাহলে তুমি সফল হয়ে যাবে। তুমি সফল গ্যারান্টি। ঠিক আছে, একটা হচ্ছিল তুমি কে, তুমি কি হতে চাও, তুমি কে এবং তুমি কি হতে চাও। আর একটা জিনিস হচ্ছিল আজকে সারাদিন তুমি কি কি করলা। ঠিক আছে, সেটার একটা টু ডু লিস্ট এবং কালকে তুমি কি কি করবা। আর একটা জিনিস হচ্ছিল প্রতিদিন 10 মিনিট, এটা 10 মিনিট নিজের জন্য, 10 মিনিট একদম নিজের জন্য, নো সোশ্যাল মিডিয়া, নো ফ্যামিলি মেম্বার, নাথিং। ওই 10 মিনিটে এই বাকি 2টা কোশ্চেন নিজেকে করবা। ঠিক আছে, ওকে। তাহলে এখন বলো, আমি এখন তোমাদের কোশ্চেন গুলো নিব, কেমন? স্যার আইডির